অজীব রেখা। অজীব রেখা আঁকার জন্য কি কি লাগবে? শ্রেণী ব্যবধান লাগবে, আর হচ্ছে কি গণসংখ্যা দেওয়া থাকলে সেই ক্ষেত্রে ক্রমযুক্ত গণসংখ্যাটা কাজে লাগবে। এক থেকে 10 10 20 30 40 50। এখানে হচ্ছে যে x অক্ষ বরাবর নিতে হবে হচ্ছে কি শ্রেণীর কি উচ্চ সীমা। এমসিকিউ তে আসে যে ক্রমযুক্ত গণসংখ্যা আঁকার সময় x অক্ষ বরাবর নিতে হয়, y অক্ষ বরাবর নিতে হয়। x অক্ষ বরাবর নিতে হবে হচ্ছে শ্রেণীর কি উচ্চ সীমা, y অক্ষ বরাবর কি নিতে হবে? x অক্ষ বরাবর হচ্ছে শ্রেণীর মধ্যে মুছে দরকার নেই, আমি করে রাখি যাতে হচ্ছে খাওয়া হয়। আর y অক্ষ বরাবর নিতে হবে কি ক্রমদ্রুজিত গণসংখ্যা। তবে 8 এর মান কত? 20 35 56 60। ঠিক আছে, তাহলে আমরা y অক্ষ বরাবর স্কেলটা এমন ভাবে করব যাতে করে 60 এর মধ্যে শেষ হয়ে যায়। এখানে 10 20 30 40 50 60 এই পাশে দিব, বা পাশে লিখব 10 20 30 40 50 60। তাহলে প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত? শ্রেণীর উচ্চ সীমা নিতে হবে। প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে কত? 10। 10 এর কত আসছে? 8। 8 হবে কত? ক্রমযুক্ত 10 এর বরাবর দুই বার নিচে যে তার মানে কি? তারপর দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে কত? 20। 20 তে কত? ক্রমযুক্ত হচ্ছে, ক্রমযুক্ত নিতে হবে 20। 20 কোথায়? এই যে এখানে। 30 এ হচ্ছে যখন উচ্চ সীমা হচ্ছে 30 তখন ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে কি 35। 35। আর 40 তে হচ্ছে কত? 40 তে হচ্ছে 53। 53 কোথায়? 50 এর। আর লাস্টে 41 থেকে 50 এখানে আছে কত? 60। মানে 60 তে এগিয়ে যাবে। তাহলে এরকম। এখন এখানে কাজ শেষ হয় নাই, এখানে যে কাজটা করতে হবে দেখেন, এখানে স্টার্টিং যেটা আছে স্টার্টিংটা কোন জায়গায় মিলাতে হবে। নরমালি সরলরেখা আঁকার সময় এখানে আমরা এইভাবে যোগ করে এটাকে ভর্তিতে করি, এখানে ভর্তিতে করা যাবে না। কারণ এখানে ফাইনাল যেখানে 60 ওখানে গিয়ে ব্রেক মারতে হবে, ব্রেক ফেস্ট ওখানে শেষ। বুঝছিস? আমরা গ্রাফ আঁকার সময় বিন্দুগুলো যোগ করে কি করে একটু বাড়াই দিই, একটু পিছনের সামনের দিকে যায়, পিছনের দিকে যায়, এখানে আর এই কাজটা করা যাবে না। এখানে এক্স্যাক্টলি 60 তে গিয়ে ব্রেক মারতে হবে। তোমাদের মধ্যে কি কি ক্রিকেট খেলা দেখো? ক্রিকেট খেলা দেখো, বুঝো? এরকম কেউ আছো? দেখো, হ্যাঁ বুঝো? আচ্ছা, তাহলে তো ক্রিকেটটা দেখলে বুঝতে পারো। তো অনেক সময় দেখা যায় যে মনে করো এটা বাংলাদেশ, আর এটা মনে করো যে এই যে দেখা যায় ইংল্যান্ডের গ্রাফ, এই যে এরকম করে উঠে এরকম করে উঠে এরকম করে দেওয়া থাকে না? এই দুইটা গ্রাফ একসাথে দেখা যায় এরকম চাপ দেওয়া থাকে।
অজিত কাপটা আসলে কি বোঝায়? মানে মনে করেন যে এই যে খেলা হচ্ছে এইদিকে দেওয়া আছে ওভার আর এইদিকে হচ্ছে মোট রান, তাহলে যত ওভার যাবে তত হবে কি রান আস্তে আস্তে কি বাড়বে, রান তো আর পাবে না। তো এখন এই যে বাড়তেছে কোন একটা জায়গায় যদি এরকম হয়ে যায়, দেখা যাচ্ছে যে গ্রাফটা এরকম ওভার করে এরকম হয়ে গেছে, বুঝেছি কি যে এইখান দিয়ে যে ওভারগুলো ছিল এই ওভারগুলো তো অনেক রান হয়েছে, আবার মনে করেন এখানে ওভার করে যে দেখা গেছে যে এটা এরকম করে যাচ্ছে, মানে কি রান এইদিকে কম হয়েছে, বুঝছেন? এটা হচ্ছে অজিত কাপের আর কি ব্যাখ্যাটা। সবাই খেলা ভালো করে বুঝতে পারি, সবাই খেলা ভালো করে বুঝে নেয়। এখন এখানে স্টার্টিং যেটা করতে হবে দেখেন আগের পরে উচ্চ সীমা কত হবে 50 40 30 10 করে কমবে না, 10 করে কমলে কত 0। এই জন্য যে কাজটা করতে হবে এই প্রথমটা যেটা আছে এটা হচ্ছে এর আগেরটার সাথে মিলিয়ে দিতে হবে, 0 থেকে মিলিয়ে আগের শ্রেণীর উচ্চ সীমা থেকে শুরু করতে হবে। তো অজিতটা সহজ, পরীক্ষা আসলে আনসার করার চেষ্টা করবেন, সময় বেশি লাগবে না, গ্রাফ তো সময় বেশি লাগবে না। আচ্ছা এখন দেখেন এখন যদি এরকম হয় সাপোজ এই যে এরকম যে 41 থেকে 50 পরে আমাদের পরীক্ষা হাফ ইয়ারলি রেজাল্ট দিছে, তারপর আমরা তো 40 এর নিচে কি 41 এর নিচে কি পাবে, সবাই 41 এর উপর, তারপর হচ্ছে 51 থেকে 60 61 থেকে হচ্ছে 70 51 থেকে হচ্ছে 80 81 থেকে হচ্ছে 90 এবং লাস্টে আরেকটা আছে এটা হচ্ছে 91 থেকে হচ্ছে 100। এখানে মনে করেন যেটা হচ্ছে এটা 7 এটা হচ্ছে 16 এটা হচ্ছে 20 এটা হচ্ছে 12 এটা হচ্ছে 6 এটা হচ্ছে 3। দেখেন মোট কত আসে এখানে কত 7 তারপর হচ্ছে কি 23 43 55 61 64। আগেরটা ধরলে ভুল হবে না, 10 20 30 40 50 60 এটা ধরলে হবে। এখন এখানে ধরার সময় কিভাবে ধরতে হবে 41 এখানে যদি 0 তারপর হচ্ছে উচ্চ সীমাগুলো কত 50 তারপরে 10 20 30 এভাবে ধরে সঙ্গে অসুবিধা আছে, কি অসুবিধা বলেন তো? হ্যাঁ দেখা যাবে যে এখানে যদি আমরা 10 20 30 দিই দেখেন 40 এই 40 মিনিটে দেখা যাচ্ছে এখানে পুরোটা ফাঁকা, এখান থেকে শুরু হবে 40 50 60 দেব, তাহলে এখন এই ফাঁকা জায়গাটা আপনি কি করবেন? আপনার এক্সট্রা হয়ে গেলে 40 দিয়ে শুরু করি না, ছোট বাচ্চারা যেমন অনেক সময় দেখা যায় কি যে ইয়ে করে বড় যাওয়া পরে ফেলে, বড়তে যাওয়ার পরে পরে কি করে এই দুই হাত দিয়ে ভাঁজ করে এটা হাঁটে, দেখছেন না? আমার স্কুলে একটা ফ্রেন্ড ছিল, ও ছোটবেলা থেকেই কখনো মানে লুঙ্গি পরতো না, তো ঢাকা আসার পরে ফিল করলো যে লুঙ্গি পরা উচিত, লুঙ্গি পরলে আরাম আছে। তো এখন যখন রাস্তায় বের হয়েছে দেখি যে ও এইভাবে হাঁটতেছে, এইভাবে ধরে ধরে হাঁটতেছে, আমি কে কি মানে ও তো অভ্যাস নাই, অভ্যাস না থাকাতে নতুন যদি প্র্যাকটিস করতেছে
এই যে ওর লুঙ্গিটা হচ্ছে ওর শাড়ি হয়ে যাচ্ছে। এইখানে আমরা কি করে ফেলবো? ভাঁজ করে ফেলবো। কি করে ফেলবো? ভাঁজ করে ফেলবো, ভাগ কেটে ফেলবো। তো আপনাদের এখানে দুইটাই আছে, ভাঁজও করা যায়, আবার কি করা যায়? যে অঙ্কটা লাগতেছে না, এটা কি করে দিলাম? কেটে ফেললাম। 40 থেকে শুরু করব। হ্যাঁ, শুরু করবো কোথা থেকে? না, এখানে একটা বিষয় আছে যে কাটবো, কাটার পরে আসলে কতটুকু জায়গা থেকে শুরু করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের যে কাজটা করতে হয়, যেটা দেওয়া থাকে তার উচ্চ সীমা থেকে শুরু করতে হয়। এখানে উচ্চ সীমা হচ্ছে 50, তার আগেটা কত? 40। হ্যাঁ, তাহলে ঠিক করতে হচ্ছে 40 থেকে শুরু করতে হবে। কত থেকে? এই যে এই জায়গাটা 40, তারপরে এটা এমনভাবে কাটবো যাতে করে একটা ওই যে বড় যে ঘরগুলো হয় সেগুলোতে গিয়ে পড়ে, তাহলে আমাদের 40, 50, 60 ওগুলা মার্কিং করতে গিয়ে সুবিধা হয়। 40, তারপরে 50, 60, 70, এরপর হচ্ছে কি আর আপনি ছোট করতে হবে একটা মধ্যে যাওয়ার জন্য আমাদের সুবিধা মতো। এখানে হচ্ছে 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে প্রথম যে ঘরটা আছে তার উদ্দেশ্য হচ্ছে 50 এবং তখন তো 7 কত হবে? এখানে 10 হবে, 7 আর মানে এই যে এখানে হবে বলতেছি এখানে 50 বরাবর। তারপরে 60 হচ্ছে কত? 23 হবে। 23 70 থেকে 70 থেকে কত? 43 তার মানে যেটা হবে যে 40 এর একটু উপরে হবে। 70 80 তে হচ্ছে কত? 55 80 হচ্ছে 85, এই 50 আর 60 এর মাঝামাঝি। আর তারপর 90 তে হচ্ছে কত? 61, 60 ঠিক ইমিডিয়েট একটু উপরে। আর 100 এ হচ্ছে কত? 64। তো এরকম 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 এরকম। এবার আগের ঘর যেটা আছে, আগেরটা হচ্ছে কত? 40, ওখানে গিয়ে মিলে যাবে। ঢাকা আসেন। মহাবিশ্বটি বলেছে যে 8.1 হাফলিটে আসবে না, আর 16.2 থেকে কোশ্চেনটা সম্পূর্ণ কম। জানি না হায়ার ব্যাটারিতে কিছু বলা যায় যে থাকবে না এরকম কিছু সিলেবাসে যারা আছে তারা আমার কাছে শেষ করেছি লাস্ট ক্লাসে কি আপনি শেষ করছেন তো আছে দূরে শেষ নিজেদের জন্য সহজ শেষ করা খুব সহজ। একটা দুটো করে ম্যাথ করার চাপ শেষ। শেষ লেখা। পরীক্ষা এমসিকিউতে আসে ক্রমযোজিত বড় সংখ্যাকে কি কাজে লাগে? কোন কোন ক্ষেত্রে কাজে লাগে?
মধ্যটা আছে এটা ভেরি গুড মধ্যটা হচ্ছে পজিটিভ এই রূপের ক্ষেত্রে হচ্ছে ক্রমজনিত গণসংখ্যা কয় তোমার ত্রিকোণমিতি করো 16.1 কি করাইছি ত্রিকোণমিতি আনসার করে একটা বীজগণিত থেকে কয়টা দুইটা ভালো ত্রিকোণমিতি কি আছে জানো না কত দুই তো পড়ে না আরো দুই তো পড়ে না ইংলিশ দিতে হবে তো না তাহলে পরিসংখ্যান থেকে দুইটা আনসার করে দেবো পরিসংখ্যান দুইটা আর বাকিগুলো একটা একটা করে এগারো পুরোটা আছে জি স্যার পুরোটা ওটা একটা সেক্টরি উপরে একটা এটা তো ওখানে একটা সেট দিয়ে দুইটা সেট আসবে একটা নিয়ে বেশি ছিল এরপর হচ্ছে বহুভুজ আঁকো বহুভুজ মানে হচ্ছে বহুভুজ ইংরেজি আর কি তোমাদের শীট দিয়ে পড়ার শীটের মধ্যে নাম দেওয়া থাকছে দেখা যায় পলিগন পলিগন মানে হচ্ছে বহুভুজ বহুভুজ কাকে বলে বহুভুজ কাকে বলে নাম শুধু নামে তো দেওয়া আছে বহুভুজ অনেকগুলো কি আছে ভুজ আছে দুগুণের বাপ তাহলে ত্রিভুজ কি একটা বহুভুজ চতুর্ভুজ একটা বহুভুজ আর এটা হচ্ছে যে 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 যেমন দুইটা রেখা দ্বারা তো একটা আবদ্ধ ক্ষেত্র হয় না একটা আবদ্ধ ক্ষেত্র হওয়ার জন্য মিনিমাম কয়টা রেখা লাগবে তিনটা ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ অষ্টাভুজ নবভুজ ডেকাভুজ সবই হচ্ছে হলো কি একসাথে বলা হয় বহুভুজ যেমন তোমার নাম হচ্ছে তাসফিয়া তারপর ওর নাম হচ্ছে নাজিকা তোমার বৈজ্ঞানিক নাম কি বৈজ্ঞানিক মানে সবার একই না তো এটাই মানে পলিগন করতে সবাইকে একসাথে কি বলে পলিগন বলে দিদিন হলো যে আমাদের তোমার দিদিন হয়ে গেছে নাকি দিদিন আছে দিদিন হয়ে গেছে তোমার যেমন একটা পরীক্ষার নাম্বার এটা হচ্ছে শ্রেণী ব্যবধান আর এটা হচ্ছে গণসংখ্যা ইনফ্যাক্ট পরীক্ষা এভাবে থাকে না পরীক্ষা থাকতে কি লম্বালম্বি করে থাকে দীর্ঘ দীর্ঘ করে থাকে সেখান থেকে বহুভুজ আঁকতে হবে
এখন আমরা মেইন ফাইনাল কাজটাই করি। আমরা যেটা করব যে মাঝখানে একটা ঘর দিব। মাঝখানে ঘরটা কি হবে? শ্রেণীর কি মধ্যমান কিনা এটা এখানে এখানে বড় সংখ্যাটাই পাশে আমরা লেখার সময় শ্রেণী ব্যবধান, তারপরে লিখুন শ্রেণীর মধ্যমান, আর হচ্ছে ওগুলো কি বড় সংখ্যা 31 থেকে 40 মধ্যমান কত? মধ্যমান মানে দুইটা যোগ করে কি করতে হবে? গড় করতে হবে 35.5 45.5 55.5 65.5 এই হচ্ছে। আচ্ছা, তো বহুভুজ আঁকার সময় x অক্ষ বরাবর কি নিতে হয়? জি, শ্রেণী নিতে হয়, মধ্যবিন্দু বা মধ্যমান নিতে হয়। আর y অক্ষ বরাবর বড় শুধু নিতে হয়, বড় সংখ্যা। তারপরে বহুভুজ আঁকার জন্য ক্রমযুক্ত বড় সংখ্যা লাগে, শুধু বড় সংখ্যা। শুরু হয়েছে কোথা থেকে? 31 থেকে। তাহলে যে আমরা কি করব? ভাঁজ করব। ভাঁজ করে কোন বিন্দু কাটবো? কাটা শেষ করব কোথায়? যেমন এটা হচ্ছে 35.5, তার আগের কোণটা কত? হ্যাঁ রাইট, এটা তাহলে এইখান থেকে হচ্ছে 25.5 দিয়ে তারপরে আমরা এভাবে আঁকাবো 35.5 45.5 55.5 65.5 75.5 85.5 95.5 তারপরটা কত হবে? লাস্ট আছে 95.5, তারপরটা কত? তারপরটা হচ্ছে লাস্টে 105.5 রাইট? বড় সংখ্যা সর্বোচ্চ কত আছে? 20, তাই না? 10 এই 20 এটা হচ্ছে যে এটা হচ্ছে তাহলে 5, এটা হচ্ছে 15। এখন 35.5 এ আছে কত? 9 জন। 9 কত হবে? 10 এর একটু নিচে। 45.5 এ হচ্ছে কত? 13 জন। 13 কত হবে? 10 এর উপরে। 55.5 এ 17 জন। 65.5 20 জন, একদম টপে চলে আসবে 20। 75.5 16 জন, 15 একটু উপরে হবে। 85.5 সেখানে আছে কত? 5 জন আছে, 5 জন মানে এই যে 95.5 কত? 2 জন, 2 হবে এই যে আমাদের তাহলে বহুভুজটি এরকম 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 করে হবে। এখন বহুভুজের মানে ইনিশিয়াল আর ফাইনালটা আমরা ইয়ে করতে হবে। তো ইনিশিয়ালটা কত? এখানে এর আগের কোণটা কত ছিল? 25.5, তাহলে এখানে যাবে। এখানে পরটা কত? 105.5। বাট এখানে 105.5 আছে, সবসময় যাবে। এবারে এখানে একটা খেয়াল করা যায়, যেমন যাবে মানে 105.5 হবে, তবে এটা এই ক্ষেত্রে হবে না, কিছু কিছু ক্ষেত্রে হবে, কিছু কিছু ক্ষেত্রে হবে না। যদি যেমন পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত পায়? 100, এই জন্য ওটা 100 দিয়ে গিয়ে ব্রেক করবে। 105 না হয়ে এটা 105.5, বাট ব্রেক করবে কোথায়? 100 দিয়ে। কেন? পরীক্ষার নাম্বার 100 হবে। সবাই তার আমার মতো নাম্বার পায় না, তাই না? আমার হচ্ছিল যে টিচার ম্যাথ কাটাইছিল ক্লাস 5 এ, সে হচ্ছিল বুঝিতে আমাকে 110 দিয়েছে, 10 বার পাড়াই দিয়েছে, তাহলে বুঝিয়েছে ভালো। আবার ক্লাস 7 এ যখন পরীক্ষা দিয়েছিলাম, ফার্স্ট টাইম পরীক্ষা, তখন পরীক্ষা দিয়ে আমি অনেক খুশি হয়ে গেছিলাম। পরীক্ষা তো ভালো হয়নি, খাতা পাওয়ার পরে দেখি যে 92, কত? 92। পরে ভালো করে তাকাই দেখি যে না 29, মানে প্রথমবার পেয়েছিলাম তখন 33 ছিল, 29 পেয়েছি। আনসার বেশি খারাপ করছে না।
আনসার হচ্ছে হলো 70 80 একদম 80 প্লাসে আনসার করছে, কিন্তু সামান্য প্লাস মাইনাসের জন্য আইডিয়াল স্প্রেডিসের মতো কাজ হয়েছে, সব জিরো। না ফেল করার দরকার আছে, যে ফেল করছে দেখে মনে আছে, বাকি অনেক কিছু মনে নেই। ওটা 10 নম্বর বেশি বেশি যদি মনে আছে, আর এখানে ফেল করছিলেন ওই জন্য মনে আছে, মাঝখানে অনেক কিছু মনে নেই। দেখেন এটা যদি কারো ওজন হয়, তো ওজন হলে কিন্তু 105 যদি পাস হয়, ওজন 105 কেজি হতে পারে না, আপনার না কারো কোনো তো হতে পারে। কারো যদি উচ্চতা যদি হয় সেন্টিমিটার উচ্চতা, অথবা মাসিক ইনকাম 1,05,000 টাকা, হ্যাঁ ওগুলো খেয়াল রাখবেন, মানে যেটা রয়েছে সর্বোচ্চ কোনো সীমা নেই। দেখেন মানুষের উচ্চতা কিন্তু অত লম্বা হয় না, কিন্তু ওটার কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় কিন্তু কি ওটার কোনো সীমা নেই। আছে যে এত নর্মালি এত হয় না, পরীক্ষায় তো ফিক্সড যে 100 বেশি কেউ নাম্বার পাবে না, এটা গ্যারান্টি। অন্য কোনো কিছু থাকলে আমরা কিন্তু 105 গিয়ে ব্রেক করবো, মানে নর্মালি যেটা পরের মধ্যে নিই, শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে আমরা 100 থেকে থাকি। বরাবর কিছু লোকের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, এটা হচ্ছে যে এটা কিন্তু পরীক্ষার নাম্বার নেই, এটা হলো মাসিক ইনকাম, এবং এই মাসিক ইনকামটা হচ্ছে 1000 দেখা গেলে মাসিক ইনকাম 1 থেকে 10,000 এর মধ্যে পাইছে হচ্ছে মনে করেন যে 3 জন, এর মধ্যে মনে করেন 2 জন হচ্ছে ফকির, 2 জন কি ফকির, এই জন্য মাসিক ইনকাম হচ্ছে কম, অসংখ্য টাকা বেশি পাওয়া যায় না, রমজান মাসে একটু বেশি পাওয়া যায়, সে মানুষ উদার থাকে, আলাদা দুঃখ কষ্ট করে সোয়াব বেশি। 11 থেকে 20,000 পাইছে মনে করেন যে 10 জন, 21 থেকে 30,000 এখানে পাইছে মনে করেন 15 জন, 31 থেকে 40 এখানে পাইছে 7 জন, আর হচ্ছে 41 থেকে 50 এখানে মনে করেন 4 জন। ঠিক আছে, এটা কিন্তু কি মাসিক ইনকাম, এটা হচ্ছে মাসিক ইনকাম 1000 মাসিক আয়, নোট পরীক্ষার নাম্বার। 41 থেকে 50 মানে 1000 টাকা, মানে 41,000 থেকে 50,000 টাকা হচ্ছে। প্রথমটা কত? 5.5, 15.5, 25.5, 35.5, 45.5।
তাহলে দেখেন এই যে আমাদের হচ্ছে হলো যে এখানে কত এখানে তো ভাঁজ করা লাগবে ধরেন এটা কাজ করার মতো। ভাঁজ করা দরকার নেই এখন তো একটা প্রথম থেকে শুরু হয়েছে সাইজ কি আছে ঠিক আছে ম্যাচিং আছে তো আমরা হচ্ছে হলো যে এখানে লিখবো আছে তাহলে শুরু করবো হচ্ছে হলো কি দেখেন এখানে গ্রাফারটা একটু কষ্ট হবে তার কারণ হচ্ছে যদি পাস করতে পারতেছেন না এটা যদি পাস হয় এটা 10 আপনাকে ওই যে এবং 5 এবং 6 এর মাঝখানে কোণটা নিতে হবে আগে যখন ভাঁজ করছিলেন ভাঁজ করে একদম আপনি ওই লাইনটাকে কি করছিলেন 25.5 ওটা ধরতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এখন একটা ঝামেলা আছে এই ঝামেলা কি আপনি ভাঁজ করতে পারতেছেন না তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে কি দেখেন আপনাকে 5.5 নিতে হবে যদি 5 ঘর হয় এটা যদি 10 ঘর হয় তাহলে আপনাকে কি করতে হবে 5 আর 6 এর মাঝখান বরাবর শুরু করতে হবে সর্বোচ্চ বড় সংখ্যা কত আছে 15 তাহলে 5 10 15 এই যে 15 এটা 10 এটা 5 ঠিক আছে বুঝতেছি সো আমাদের এখানে হচ্ছে হলো কি 5.5 এর কত 3 জন কত 3 জন তারপরে হচ্ছে হলো যে এরপরটা কি 15.5 15.5 এই যে এখানে 15.5 হবে কত 10 এরপরটা হচ্ছে 25.5 এখানে হচ্ছে 4 35.5 35.5 হচ্ছে কত 7 জন আর লাস্টে 45.5 এখানে হচ্ছে 4 জন 4 জন এই যে এখানে 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 এখন এটা শেষ হবে কোথায় হ্যাঁ তার মানে এখানে কিন্তু মাসিক ইনকাম কি 55,000 হতে পারে পারে 55 যদি হয় 55 সামান্য হয় পরের বারের মাঝখানে গিয়ে নিয়ে বুঝছি একদম 55 হবে না 55.5 গিয়ে নিয়ে 55 এর ফিক্সের মাঝখানে গিয়ে শেষ হবে আর এখানে আগের ঘরটা কত হবে বলে এখানে দেখেন 45.5 35.5 25.5 10 করে কমতেছে তাহলে 5.5 থেকে 10 কমে গেলে কত -5.5 কারণ ইনকাম কি মাসিক -5.5 হয় ইনকাম না করলে ঘরে শুয়ে থাকলে হচ্ছে হলো কি জিরো টাকা জিরো তাহলে এখানে হচ্ছে জিরো থেকে ব্রেক করি মিলে যাবে বুঝছি আপনার যদি পরীক্ষা নাম্বার হয় সেক্ষেত্রে ভার্সিটি পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনার নাম্বার বাইরে দিতে পারেন তাহলে না তো এখন তো হচ্ছে আপনারা এসএসসি তে আছেন আপনাদের এত ঝামেলা করবেন না তো আপনারা এটাতে থাকেন এটা আমার ভার্সিটিতে হচ্ছে আমার নেগেটিভ মার্কিং থেকে অনেক কাহিনী আছে আমার পরিচিত বলতে বলছিলাম না আমার পরিচিত একটা স্টুডেন্ট ছিল মানে ছোট ভাই ছিল ওর জাহিনগর পরীক্ষা দিচ্ছে তো ডি ইউনিটে ছিল সায়েন্স কমার্স আর্টস সবার জন্য অনেকে হচ্ছে যখন সায়েন্সেরগুলো পাবে কেউ পাবে না কম্পিটিশন থাকে তখন কী করে মানে সার্বজনীন যে ইউনিট ওটাতে দেয় তো ওটাতে পরীক্ষাই দেখেছে মোটামুটি পরীক্ষা হলে নিশ্চিত চান্স পাবে না পারবে না পরে সব জায়গায় আসছে যদি চান্স পাবে না বুঝতে পারবে সব জায়গায় আসছে আসার পরে এখন তো পরে ফ্রেন্ডদের সাথে মিলেছি পরে কি কত পাইবি আমি পাবো কি ভার্সিটি আমার কাছে আর 25 পাবে ও হচ্ছে একটা দেখাচ্ছে একটার মধ্যে একটা হয়নি একটা তাহলে এই যে নেগেটিভ 25% যে একটা দেখাচ্ছে এবং একটা হয়নি তাহলে মার্ক কত -20 এই জন্য বলছি কত পাবো আমি পাবো কি ভার্সিটি উল্টে আমার কাছে আর 25 পাই একটা মানুষকে আসলে একটা ঘন্টা দিয়ে বিচার করা ঠিক না ওর পর আইন করে আবার আইডিয়া চান্স পেয়েছে আমার রুমমেট ছিল মানে আমাদের কয়েক মাস ধরে
সমস্যা চিত্র হচ্ছে এখানে প্রথম থেকে যেহেতু আছে তাহলে মাস করতে হবে না, যেহেতু এক থেকে আছে। ব্যাপারটা হচ্ছে হলো যে এখানে মধ্যবিন্দুগুলো যখন বসাবো, আগে যখন আমরা বসেছিলাম তখন সমস্যা ছিল না, কারণ ভাঁজ করে ভাঁজের শেষের অঙ্কটাই আমরা ওই ঘরটাকে 25.5 দিয়ে নিয়েছি, সমস্যা হয়। বাট এইখানে যেটা করতে হবে, এখানে তো ভাঁজ করা হয়নি, তাহলে এটা যদি 5 ঘর হয়, এটা 10 ঘর হয়, তাহলে 5.5 নিতে হবে, 5 এবং 6 মাঝখান বরাবর নিতে হবে, পরে এটা করে তারপরে 15.5 এভাবে নিতে হবে। বসানোর পরে যেটা হচ্ছে যে এখানে লাস্টে যে আমাদের তো এটা এই বিন্দুগুলো পাইছে, এটা আগে মিলাইতে হবে, পরে মিলাইতে হবে। পরে মিলানো হচ্ছে পরের মধ্যবিন্দু, এই ঘরের মধ্যবিন্দু ছিল কত 45.5, তারপরের ঘরের কত 55.5। তার মানে এক্সাক্ট গ্রাফে যখন হবে তখন 55 আর 56 এর মাঝখানে ঘরে গিয়ে মিলাবে, তো এটা 55.5 হবে। আর এখানে যেটা হওয়ার কথা এটা 5.5, এর আগে আসলে কত -5.5, বাট কি হয় না, কারণ মাসিক ইনকাম তো নেগেটিভ হয় না, জন্য এদিকে জিরোতে মিলে যায়। সো যদি এটা পরীক্ষার নাম্বারও যদি হয় তাও জিরোতে মিলবে, কারণ পরীক্ষা আমাদের যে পরীক্ষাগুলো হয় সেখানে আমরা যত মনে করে সাহিত্য লেখেন না কেন, যত মিথ্যা কথা লেখেন না কেন, যত আজগুবি কথা লেখেন না কেন, নেগেটিভ মার্কিং নেই। অনেক হচ্ছে প্যারাগ্রাফ ইংলিশ প্যারাগ্রাফ লেখে, বাংলায় লেখে, কি লেখে বাংলায়, এএমআই আমি ওখানে গিয়েছিলাম, হ্যাঁ এরকম খাতা পাওয়া গেছে। ইংলিশের পাওয়া না, ওটা হচ্ছে যে এসএমএস এর লেখে মোবাইলে, এভাবে প্যারাগ্রাফ লেখে দিয়ে এসেছি। আচ্ছা, এখন আপনারা বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক চিনেন? বিচ্ছিন্ন চলক মানে দেখেন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার জি পরীক্ষা করতে হবে। পরীক্ষা আপনি 50 পান, 50.1 পান, 0.2 5 তারপরে এখানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সব পাচ্ছি। আর অবিচ্ছিন্ন যেমন কি হতে পারে, যেমন তাপমাত্রা, তাপমাত্রা দেখেন 30 ডিগ্রি 30.1 হতে পারে না, 30.2 হতে পারে। তো যে সমস্তগুলো দেখে আছে, যেমন হচ্ছে মাসিক ইনকাম, এবং যে মাসিক ইনকাম হিসাব করে মাসিক ইনকাম 1 টাকা 2 টাকা 3 টাকা, মাঝখানে দশমিক সম্ভব না, মানে একদম পয়সা হিসাব নেই। এই জন্য যে মাসিক ইনকাম সেটা কি হবে বিচ্ছিন্ন, মাসিক ইনকাম বিচ্ছিন্ন। বয়স কি হবে বিচ্ছিন্ন না, কি হবে বিচ্ছিন্ন? দশমিক হতে পারে, 3.5 বছর বয়স, যে কোনো কিছু হতে পারে। এগুলো অ্যান্সারে বুঝতে আসে যে কোনটা বিচ্ছিন্ন চলক, কোনটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এই বিচ্ছিন্ন 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 মানে যেগুলো কি সব হতে পারে না, মানে বিচ্ছিন্ন। যেমন হচ্ছে টাকা, পরীক্ষা প্রাপ্ত নাম্বার, এগুলো। উচ্চতা অবিচ্ছিন্ন, যে কোনো সাইজের মানুষ পাবো কি, মানে আমরা আমাদের নরমালি যে সাইজ থাকে ওটার মধ্যে যে কোনো সাইজের মানে পাওয়া যেতে পারে। এরপর হচ্ছে হলো যে পরিসর জানা, তো পরিসর কাকে বলে? পরিসর শিখেছিলেন? পরিসর মানে হচ্ছে কি, হ্যাঁ ম্যাক্সিমাম, সর্বোচ্চ দেখেছিলেন এটা? তারপরে কে পরীক্ষা আছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা শব্দটা কেন্দ্রীয় সেন্টার টেন্ডেন্সি মানে কি মাঝামাঝি আসে। আপনাকে যদি হচ্ছে হলো যে অনেকগুলো নাম্বার দেয়, আপনার কাছে যদি একটা নাম্বার নেওয়া যায়, আপনি কি করবেন? মাঝামাঝি একটা নাম্বার নেবেন না, কারণ সেই মাঝামাঝি নাম্বারটা হতে পারে গড়, হতে পারে অথবা মধ্য হতে পারে, অথবা আপনার হলো কি দেখেন যে যেটা প্রচুর আছে ওটাই নেই, ওখান থেকে বেশি আছে। তো এই গড়, মধ্য, প্রচুর এই তিনটাকে কি বলা হয়? কেন্দ্রীয় প্রবণতা।
পরীক্ষার সময় আছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? তো কোনো উপাত্তের কেন্দ্রের দিকে ঝুঁকার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। বই সংখ্যা লেখা আছে, এটা লিখতে হবে। লেখার পরে অনেক এটুক লেখা শেষ, এটুক লিখলে 1 মার্ক। এরপরে বলতে হবে গড়, মধ্যক এবং প্রচুরকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তারপরে এটা লিখলে 2 মার্ক পাবেন। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এই কয়টা লাইন লিখতে হবে। এখানে আমার 340 এখানে লেখা আছে, যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে, তাহলে 2 মার্ক পাবেন। এরপর নাম্বার আসতে পারে অথবা 2 নম্বরে যে প্রশ্নগুলো আপনাদের এখন আসামিতে প্রশ্ন আছে না পরীক্ষা আসবে, ওখান থেকে 10টা আনসার করতে হবে। ওখানে এই প্রশ্ন আসবে, আসলে অনেক বেশি। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার আমার পক্ষ থেকে শেষ হলো। আমরা বাসায় দেখি যদি কোনো সমস্যা থাকে দেখো আগামী ক্লাস আমাদের এই চ্যাপ্টারে সিকিউ এবং সিকিউ দুটি সিরিজ দিয়ে দেবো ইনশাআল্লাহ।